করে দেখেন এই যে মধ্যবিত্তের কথা বলছে, এই মধ্যবিত্তই কিন্তু প্রথাগতভাবে যে সর্বহারা গোষ্ঠী পরিবর্তনের পক্ষে বামরা চিন্তা করেছিল একদিন, সেই জায়গায় শিক্ষিত মধ্যবিত্ত এখন সেই একটি প্রগতিশীল ভূমিকায় আসার মতো আপনি ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, আমার সাউথ ইস্ট এশিয়াতে আপনি যদি দেখেন তাহলেই সেটা হবে। এটার কারণটা হলো যে এই যে বিকাশমান মধ্যবিত্ত সে আন্তর্জাতিকভাবে টেলিভিশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সাথে যুক্ত। সে তো অন্যরা কীভাবে থাকে সে জানে, সে দেখতে পাচ্ছে তার যেটুকু অর্থ বিকাশ হয়েছে সেটা দিয়ে সে তার সন্তানকে একটা মানসম্পন্ন শিক্ষা দিতে পারছে না ঢাকাতে। আবার সে যে পয়সা দিয়ে তাকে দার্জিলিং পাঠিয়ে দেবে কি বিলেত পাঠিয়ে দেবে সে ক্ষমতা তার নাই। সে দেখছে যে এমন একটা রোগ তার হয়েছে, সেই রোগের চিকিৎসার জন্য সে ঢাকা শহরে ভালো করার মতো তার আর্থিক সামর্থ্য নাই। আবার এতটুকু মানে এইটুকু যেটুকু পারে মানসম্মত পায় না সে। আবার ওপর দিকে অন্য দেশে যে চিকিৎসা নিবে, এমনকি ভারতে, সেটাও তার ক্ষমতার ভিতরে নাই। সে দেখে যে সে গাড়ি কিনতে পারে না, রিকশায় চলতে হয়, কিন্তু একটা গণপরিবহন নাই। এই গণপরিবহনের অভাবের কারণে নারীরা চলতে পারছে না এটা, এবং যারা চলছে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, সে যেটা দেখতে পাচ্ছে যে তার জীবনের ব্যক্তি নিরাপত্তার ক্ষেত্রেও সে অসহায় বোধ করে। সে মনে করে সে আইনের সুরক্ষা পাবে না, সেখানে অনেক ধরনের রাজনৈতিক বিবেচনা কাজ করে। এই মধ্যবিত্ত এই ধরনের চারটে সংকটের কথা আমি বললাম, আয় ব্যয়ের কথা তো বাদই দিলাম, শিশু খাদ্য, তেলের দাম, তার গাড়ির তেল, এগুলি নিয়ে, বাড়ি ভাড়া, এগুলি নিয়ে আমি বললামই না। এরা এই জিনিসটাকে প্রতি মুহূর্তে অনুভব করছে। বাংলাদেশের আগামী দিনে পরিবর্তন এই বিকাশমান মধ্যবিত্তের হাতে। তারা কিভাবে রাজনৈতিক বিবেচনায় আগামী দিনকে নির্ধারিত করবে সেটার উপর অনেকখানি নির্ভর করবে। আপনার বক্তব্য দিয়ে প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে ইআরএফ এর একটি সম্মেলনে আপনি বলেছিলেন বাংলাদেশে চাপে আছে, সংকটে নেই। এখন এই চাপটা তো আমি দেখতে পাচ্ছি, আমার চোখে আমি দেখতে পাচ্ছি, যদি আমি মধ্যবিত্ত শ্রেণীকে নিজেকে অন্তর্ভুক্ত করি, চাপটি বাড়ছে। এই চাপটি কি সংকট তৈরি করবে না? দেখুন, সাংবাদিকদের একটা সুবিধা আছে, ওনারা একটা চটজলদি সুন্দর একটা শিরোনাম দিয়ে দেন আকর্ষণ করার জন্য। তো ওই যে চাপে আছে সংকটে নেই, পরের যে লাইনটা ছিল ওইটা ওখানে ভিতরে আছে। সেটা হলো চাপ, এবং এই বাংলাদেশে এমন কিছু এই চাপের ফলে দুর্বলতা সৃষ্টি হচ্ছে যেগুলি সময় মতো যদি আমরা মেরামত না করি তাহলে ওটা সংকটে যেতে বাধ্য। সেহেতু চাপ আছে, সংকটে নেই, কিন্তু সংকট হবে না এটা বলতে পারছি না, বুঝেছেন? এবং আমি শ্রীলঙ্কা বা অন্য, আবার আমি ল্যাটিন আমেরিকাতে ফিরে যাই, কারণ ওখানে মধ্য আয়ের দেশ অনেক বেশি আফ্রিকার চেয়ে। আর কিছু আছে আমার দক্ষিণ পূর্ব এশিয়াতে। সেটা হলো যে দেখা যায় যে আপনি যদি এই অর্থনৈতিক সংকটকে ঠিকমতো যদি মেরামত না করেন, আপনি যদি অস্বীকারের মনোভাবে থাকেন, যে কোনো সমালোচককে আপনার শত্রু হিসেবে আপনি বিবেচনা করেন, তাহলে আপনাকে একসময় অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকটে পরিণত হয়, রাজনৈতিক সংকটে পরিণত হয়। এবং এইটিই হলো শ্রীলঙ্কার সবচেয়ে বড় শিক্ষা, এইটি হলো পাকিস্তানের শিক্ষা, এইটা এই মুহূর্তে নেপালের শিক্ষা। আপনি যদি সাব সাহারান আফ্রিকার দেশগুলোতে যান, যে সমস্ত দেশে কর্তৃত্ববাদী সরকার দিয়ে আপনার সংস্কারের পথকে রুদ্ধ করে দেওয়া হয়েছে, গণতন্ত্র পথকে রুদ্ধ করে দেওয়া হয়েছে, সেই সমস্ত দেশে এই সমস্যার ভিতরে উপনীত হয়। তবে বাঙালি অনেক প্রতিভাবান জাতি, অনেক প্রতিশ্রুতিশীল জাতি, এটা অনেক নবীন জাতি বয়সের দিক থেকেও এবং আমাদের জনসংখ্যার দিক থেকে, এবং অন্য অনেক চ্যালেঞ্জকে মোকাবেলা করে এখানে এসে দাঁড়িয়েছে। আমি তাই ভরসা করে আছি যে আমরা কাটিয়ে উঠব। আপনি যেটি বলছিলেন যে রাজনৈতিক একটি প্রভাব, অর্থনৈতিক যে সংকটগুলো হচ্ছে, এইটি সম্পর্কে একটু জানতে চাই। এই যে অর্থনৈতিক সংকটগুলো আমরা দেখছি রাজনৈতিকভাবে অনেকভাবে ব্যাহত করছে অর্থনৈতিক সংকটগুলো সমাধানের পথে। এটির জন্য আসলে সমাধানটি কি? আমি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই গত 1-2 মাসের ভিতরে ঘুরে এসেছি। রংপুর গেছি, টাঙ্গাইলে গেছি, সিলেট গেছি, খুলনা গেছি, ঠাকুরগাঁ যাচ্ছি, চিটাগং, রাঙামাটি যাচ্ছি। আমি একটা জিনিসই সকলের কাছে বুঝতে চেয়েছি, সেটা হলো যে বাংলাদেশের এই যে উন্নতিটা হয়েছে তো নিঃসন্দেহে কিছু, এবং দৃশ্যমানভাবেই হয়েছে, বোধগম্যভাবে হয়েছে, কিন্তু এর সুযোগ কি সবাই পেয়েছে কিনা? এবং এই সুযোগ দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায়ে অনেক বেশি মানুষ এখনও বঞ্চিত, অবহেলিত এবং বৈষম্যের শিকার, যেটা, এবং সেটা আলোচনা করতে গেলেই যেই জিনিসটা বারবার ঘুরে আসে সেটা হলো রাষ্ট্রযন্ত্র ঠিকমতো কাজ করছে না, যার যে দায়িত্ব সেগুলি কাজ করে না, পুলিশ সুরক্ষা দিতে পারে না, আমার প্রণোদনা আসে কিন্তু বিরতনন হয় না, আমার ছেলে মেয়েদের স্কুলে নিচ্ছি কিন্তু স্কুলে ঠিকমতো মানসম্পন্ন শিক্ষা হয় না,
কমিউনিটি সেন্টার হচ্ছে, সেখানে ডাক্তাররা থাকছে না, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। রাস্তা তৈরি হচ্ছে এক বছর এক মাসের ভিতরে ভেঙে আবার নষ্ট হয়ে যাচ্ছে। এগুলির কারণ কি? মূল কারণ কি? জবাবদিহিতার অভাব, স্বচ্ছতার অভাব, গণতান্ত্রিক চর্চার অভাব। তাহলে আপনি যদি সমাধান আসতে চান, তো যেই কারণে বাংলাদেশের সৃষ্টি, যেই গণতান্ত্রিক চেতনায় বঙ্গবন্ধু আমাদের এখানে নিয়ে এসছেন, সেই চেতনাকে ফিরিয়ে নিতে হবে। একটাই, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, আস্থার ভাজন একটি জাতীয় নির্বাচন এখন অপরিহার্য। কে ক্ষমতায় যাবে, এর বদলে কে হবে, এইগুলো প্রশ্নগুলো আমার কাছে এই মুহূর্তে বাহুল্য মনে হয়। কে কি করবে এটা জনগণ ঠিক করবে। জনগণের উপর আমাদের আস্থা রাখতে হবে, আদর্শগত সংগ্রাম করতে হবে, যেটা আমরা বিশ্বাস করি তার পক্ষে দাঁড়াতে হবে, কিন্তু মানুষকে তার ভোট দেওয়ার অধিকার দিতে হবে। আপনি যদি সমাধানের জায়গায় আমাকে বলতে চান, আগামী 2 বছর বাংলাদেশের জন্য একটি অত্যন্ত জটিল সময়। এই জটিল সময় অর্থনৈতিকভাবে, রাজনৈতিক উত্তরণের জন্য, এবং আমি মনে করি বাংলার মানুষ এটা সঠিকভাবে মোকাবেলা করবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।